রাশিয়া, ভারত, চীন এই তিন দেশের শক্তিকে কি এবার স্বাগত জানাচ্ছে চীন? এই তিন শক্তি এক হলেই ঘুরে যাবে খেলা, ভয়ে কাঁপবে আমেরিকা। চীনের বিদেশ মন্ত্রক জানায় যে রাশিয়ার উদ্যোগে RIC-কে পুনরুজ্জীবিত করতে বেজিং পূর্ণ সমর্থন জানাচ্ছে। তাদের মতে এই ফ্রেমওয়ার্ক শুধুমাত্র ত্রিপক্ষীয় স্বার্থ রক্ষা করে না, বরং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাও বজায় রাখে। সূত্রের খবর, রাশিয়া, চীন ও ভারত একজোট হতে পারে। পুরনো সম্পর্ককেই আবার নতুন করে গড়তে চাইছে চীন। সমর্থন জানাচ্ছে রাশিয়াও, আর রাশিয়ার পরম বন্ধু ভারত। আর এই তিন দেশ একসঙ্গে হলেই কি আমেরিকার দাদাগিরি শেষ? আসলে পশ্চিমী দুনিয়ার দেশগুলির একাধিপত্য রুখতে চায় চীন, পাশে রয়েছে রাশিয়াও, আর এখানেই ভারতকেও পাশে চাইছে তারা। যেভাবে বৈশ্বিক শক্তি হয়ে উঠছে ভারত, তাতে চীন রাশিয়া বাড়িয়ে দিচ্ছে বন্ধুত্বের হাত। রাশিয়া, ভারত ও চীন মিলে ইউরেশিয়ান ত্রিশক্তি গড়তে চাইছে, যা পশ্চিমী কর্তৃত্বকে চ্যালেঞ্জ করবে। সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই পরামর্শমূলক কাঠামোটি এমন একটি মঞ্চ যেখানে তিনটি দেশ বৈশ্বিক এবং আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে। তিনি আরো বলেন, এই বৈঠক ঠিক করবে কবে হবে তা এখনো স্থির হয়নি। কি বলেছেন রণধীর জয়সওয়াল, শোনাবো আপনাদের। This format, this consultative format is a mechanism where the three countries come and discuss global issues and regional issues of interest to them. As to when this particular RIC format meeting is going to be held, it is something that will be worked out among the three countries in a mutually convenient manner, and we'll let you know if as and when that happens at an appropriate time when the meeting is to take place. Elena, your question regarding India-Russia summit. Yes, India-Russia summit is important. Last annual summit was held in Moscow. It is time for us to host the summit in Delhi, and the dates will be worked out between both sides in keeping in mind what is mutually convenient to both countries. অন্যদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন, রাশিয়া, ভারত সহযোগিতায় তিনটি দেশের জন্যই লাভজনক। ত্রিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নেওয়ার জন্য চীন, রাশিয়া ও ভারতের সাথে যোগাযোগ বজায় রাখতে প্রস্তুত। চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র কি বলেছেন, শুনুন। Earlier, Deputy Foreign Minister of Russia, Rudenko, said that Russia is negotiating the restoration of the Russia-India-China format with Beijing and New Delhi. He said that the work in this trilateral format will resume, and what's China's response to that? China-Russia-India cooperation not only serves the respective interests of our three countries, but also helps uphold peace, security, stability, and progress in the region and in the world. China stands ready to maintain communication with Russia and India on advancing the trilateral cooperation. ভারত চীন রাশিয়ার সম্পর্ক নিয়ে, বিশেষ করে ভারত চীন সম্পর্ক নিয়ে কি জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি, শোনাবো আপনাদের। চীনের প্রেসিডেন্টের সঙ্গে হাত মেলানো, তার সঙ্গে কথা বলা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার যে প্রয়াস, যেরকম শুভাশিস ব্যানার্জি কিছুক্ষণ আগেই বলছিলেন না, যে ব্রিক্সের যে বক্তব্য বা বিবৃতিগুলো, সেখানে কিন্তু একটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে কোঅপারেশন। এই মিউচুয়াল কোঅপারেশনই তো এইটা বোঝায় যে তুমি আমার কত ভালো বন্ধু, তোমার সঙ্গে আমার কিভাবে আমরা এগিয়ে চলতে পারি। এবং যখনই এই যে কূটনীতির কথা বলা হয়, ডিপ্লোমেসির কথা বলা হয়, অনেকেই যারা বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জির মতন তারা বলেন যে কূটনীতি বা ডিপ্লোমেসি হচ্ছে এরকম একটা জিনিস যে তুমি আমাকে কি দেবে এবং আমি তোমাকে কি দেব। এই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা মিউচুয়াল কোঅপারেশন, এটাই কিন্তু সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারে। ঠিক এই জায়গা থেকেই আমরা শুভাশিস ব্যানার্জির কাছে আসবো। শুভাশিসবাবু, আমাকে এবারে একটা কথা বলুন, এই যে হ্যান্ডশেক হলো গালওয়ানে, সেই উত্তেজনাপূর্ণ মুহূর্ত আমরা দেখেছিলাম, তারপরে 2020 পরে ডক্টর জয়শঙ্করের প্রথম এই শি জিনপিংয়ের সঙ্গে হ্যান্ডশেক করা। এর আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনিও শি জিনপিংয়ের সঙ্গে তিনি হ্যান্ডশেক করেছেন, কথা বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, সীমান্ত উত্তেজনাটা প্রশমিত হয়েছে, আমরা এটা দেখতে পাচ্ছি। এই যে আলোচনাটা হলো, দ্বিপাক্ষিক যে আলোচনা, যেটা জয়শঙ্করজিও বলেছেন, কি কথা হতে পারে দুই দেশের মধ্যে, কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে? দেখো, সব থেকে বড় কথা, এই ডিসকাশনসগুলোর মধ্যে দুটো পার্সপেক্টিভ খুব বোঝার। একটা ফিউচারিস্টিক আইডিয়া,
যে আমরা আগামী দিনে কিভাবে কোন কোন বন্ধনে একে অপরের সাথে লিপ্ত হতে পারবো। দ্বিতীয় জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো সেটা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো, কী প্রসেসের মাধ্যমে আসতে পারবো। দেখো, দুটো মানুষের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হচ্ছে মানেই তো এটা নয় যে সেই সম্পর্কটা কতটা কিভাবে এগোবে তার রাস্তাও তো প্রশস্ত করতে হবে। তো তার রাস্তাটা যখন আমাকে তৈরি করতে হবে, আমাকে সবার আগে যে জিনিসটা বুঝতে হবে যে আমাদের কি কি হাতে আছে, আমরা সেগুলোকে কিভাবে ঘুঁটিগুলোকে সাজাবো, সেই সাজানো ঘুঁটিগুলোকে কিভাবে ব্যবহার করব। এবং যখন এই ব্যবহারের কথা আসবে তখন অবভিয়াসলি ফুল রাইটস আছে চায়নার ভাবার যে তার কীভাবে বেজিংয়ের প্রফিট হবে, সেরকম ভারতেরও ফুল রাইটস আছে ভাবার যে নয়াদিল্লির কী প্রফিট হবে। সুতরাং এখানে কেউ এনজিও খুলে বসে নেই, সমাজসেবা করতে বসে নেই, এখানে যে যার হিতের কথাই বলবে। কিন্তু এই হিতটা করতে গিয়ে কোনো তৃতীয় মানুষের ভৃত্য হয়ে কাজ করার মানসিকতাটা চলে গেছে। এবং সেই কারণেই আজকের ডেটে দাঁড়িয়ে সবাইকে ইভেন বিজনেস অপরচুনিটি দেওয়া হচ্ছে যে ভাই আমি ব্যবসা করছি, তুমি আমার দোকান থেকে কেনো, নাহলে তুমি আমার জিনিস সাপ্লাই করো, নাহলে তুমি আমার সাথে আমার এখানে কাস্টমার এনে দাও, কিছু তো করো। কিছুই করবে না, হঠাৎ সকালে এসে বলবে তোমার দোকানের দেয়ালের রং সাদা কেন, তোমার ছাদের এসি লাগানো কেন। এই এত কথার উত্তর আমি তোমাকে কেন দেবো ভাই? একটা সিম্পল কথা। দ্বিতীয় কথা, মিলিটারি কোঅপারেশন বা কোঅপারেশনে তো অনেক তারতম্য হয়, যেমন মিলিটারি কোঅপারেশন, ক্লাইমেট কোঅপারেশন, এনার্জি হাব, এই কথাগুলো কিন্তু আমরা ব্রিক্স থেকেই শুনছি। তারপরে আবার তুমি এসসিও ডকুমেন্ট পড়ো, সেই এসসিও ডকুমেন্টেও তার একটা রিফ্লেকশন আসছে। সেই রিফ্লেকশনের মধ্যে আফগানিস্তানের ইম্পর্টেন্সটা নিয়ে খুব কথা বলা হয়েছে। সো অ্যাজ এ টেরিটোরিয়াল ইম্পর্টেন্স, সো অ্যাজ দ্য পলিটিক্যাল ইম্পর্টেন্স, এটাকে জোর দেওয়া হয়েছে। তার মানে রাশিয়াই তো প্রথম দেশ তালিবান অ্যাডমিনিস্ট্রেশন। কারেক্ট। তার মানে এমন একটা স্ট্রাকচারের কথা বলা হচ্ছে যেই স্ট্রাকচারে নিজের ইকোনমিক গ্রোথগুলোকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। মানে আমি আর তুমি মিলে একসাথে একটা, আমি সহজভাবে বোঝানোর জন্য বলছি, আমি আর তুমি মিলে একসাথে একটা ব্যবসা করব। এবার এই যে ফুচকার ধরো একটা ব্যবসা দেবো, সহজ ব্যবসা। এবার এই ফুচকার যদি আমি ব্যবসায় যাই, কাউকে তো ফুচকাটা বানাতে হবে, কাউকে তো এই গাড়িটা তৈরি করতে হবে, এবার কাউকে তো চাটনিটা বানাতে হবে, কাউকে তো জলটা বানাতে হবে। কে জল বানাবে, কে গাড়ি পরিষ্কার করে তৈরি করবে, কে ফুচকাটা বেলবে, কে ভাজবে, এই গোটা প্রসেসটা যদি ভাগাভাগি না হয় বা সেই গোটা প্রসেসে কে কার কী দায়িত্ব সেটা যদি পরিষ্কার না হয়, কোনোদিনই এই ফুচকার দোকানটা সাকসেসফুল হবে না। পয়েন্ট 1। পয়েন্ট 2, এই ফুচকার দোকানটা খুলতে গেলে আমাকে কি করতে হবে? তোমাকে আগে তোমার জায়গা থেকে, যদি তোমার 5,000 টাকা রোজগার না থাকে, তাহলে কি এই ব্যবসায় তুমি 500 টাকা লাগাতে পারবে? পারবে না। আমি তেমনি যদি 5,000 টাকা রোজগার না থাকে, আমি কি এই ফুচকার দোকানে 500 টাকা লাগাতে পারবো? পারবো না। সুতরাং একটা জিনিস বলা আছে, ইন্ডিভিজুয়াল ন্যাশনাল গ্রোথ ইন ইকোনমি। তার মানে প্রতিটা দেশকে নিজের জায়গায় ইকোনমিক্যালি গ্রো করতে হবে। যদি তারা সেই ইকোনমিক্যাল গ্রোথ প্ল্যানটা থাকে, তাহলে কিন্তু কি জিনিস ঘটবে, সবার মাইন্ডসেটটা কিন্তু ইকোনমিক হবে। সবার মাইন্ডসেটটা কিন্তু এইভাবে ভাববে যে আমাদের অ্যাজ এ হোল ইকোনমিতে পার্টিসিপেট করতে হবে, এই গ্রোয়িং ইকোনমিতে। একটা জিনিস জানবে, আমাদের বন্ধুদের গ্রুপে ছোটোবেলা থেকে, আমি বারবারই নিজেদের এক্সাম্পলগুলো দিই বুঝতে সুবিধা হওয়ার জন্য, বন্ধুদের গ্রুপে বহু ছেলে ছিল যে ছেলে নেশাগ্রস্ত, বহু ছেলে ছিল যারা চাকরি খুঁজতো, বহু ছেলে ছিল যারা চুপচাপ ঘুমোতো। পয়েন্টটা হচ্ছে, এই নেশাগ্রস্ত ছেলেটা একটা সময় গিয়ে কিন্তু হয়তো বোরিং হয়ে ভেবেছে নেশা করে লাভ নেই ভাই, চাকরি খুঁজতে হবে। এই যে ছেলেটা ঘুমোতো, তারও ঘুম একসময় ভেঙে গেছে এবং ভেবেছে বাবার তো ভাই অনেক সম্পত্তি আমি ধ্বংস করলাম, এবার আমাকেও চাকরি খুঁজতে হবে। সুতরাং এই যে সেন্সটা অনেক সময় গ্রো করিয়ে দেয়। যেমন অনেক দেশ আছে তারা এখন বুঝতে পারছে না তাদের দেশের ফিউচার একমাত্র হতে পারে পলিটিক্যাল সলিউশন থেকে। যেমন অনেক দেশ আছে এটা বুঝতে পারছে না যে টেরারিজম তাদের প্রাথমিকভাবে ইকোনমিক হেল্প করতে পারে, কিন্তু যদি লং টার্ম ঘুঁটি খেলতে হয় তার জন্য কিন্তু ইকোনমিক স্ট্রাকচার, ইকোনমিক পলিসি, ইকোনমিক মাইন্ডসেট আনতে হবে গভর্নমেন্টের মধ্যে। সুতরাং এই দেশগুলো এবার বুঝতে বাধ্য হবে যে আমরা যদি এই নাগরদোলায় চেপে উপরে না উঠতে পারি, তাহলে কিন্তু যারা উপরে উঠে গেছে তাদের নিচে তো নামাতেই পারবো না, এবং সারা জীবন আমি ওই নাগরদোলার নিচেই থাকবো এবং ওই মাটির ধুলো আমাকে চাটতে হবে। আর যারা উপরে ওঠার, তারা উপর থেকে কিন্তু গোটা পৃথিবীটা দেখবে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।